আমাদের 22টা কম্পাউন্ড মেডিসিন নিয়ে আমরা 22টা কোনো ক্ষেত্রে 24টা মেডিসিনও আপনার পাওয়া গেছে আরকি। 24টা কোথাও 25টা। ঠিক আছে? তো অন এভারেজ আমরা 22টা মেডিসিনকেই আমরা জেনে থাকি। এরপর আরো অনেকগুলো কম্পাউন্ড মেডিসিন বাড়ানো হইছে। বিশেষ সুবিধার্থে। তো আজকে আমরা কম্পাউন্ড মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটা হলো S4। আমাদের স্ক্রোফ্লোসো গ্রুপের একটা চমৎকার মেডিসিন S4 যেটা S2 এবং VAN1 এর মানে একটা কম্বিনেশন, যেখানে S2 এবং VAN1 50-50 অ্যাড করে আপনার S4 টাকে তৈরি করা হয়েছে। তো আমার বইয়ের মধ্যে একটা ছোট্ট নোট আছে। এই ছোট্ট নোটটা একদম মানে শর্টকাট। সেটা হচ্ছে এটা লিম্ফেটিক এবং মেটাবলিক এন্ড ডাইজেস্টিভ রেমেডির উপর কাজ করে এবং এটা পিত্তথলি, কিডনি, মূত্র নালীর উপর কাজ করে। এরপরে আর এটার কোনো নোট নাই। বাট ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে এই মেডিসিনটা নিয়ে এত ব্যাপক মানে গবেষণা হয়েছে, এত এটা ব্যবহার হয়েছে যে এটা এখন মানে আমাদের ইন্ডিয়ান ডক্টরদের কাছে এটা একটা ব্যাপক ব্যবহৃত একটা ঔষধ। S4টা এবং S4টা তারা মানে এত বেশি ব্যবহার করে, ইভেন তারা এটা ক্যান্সার লেভেলেও এটা ব্যবহার করে চমৎকার সফলতা পাচ্ছে। বিশেষ করে আমরা যদি S2 এবং VAN1টাকে চিন্তা করি, এটাকে গ্ল্যান্ড রেমেডি এবং জেনেটিক্যাল রেমেডি সংমিশ্রণ। ঠিক আছে? তো গ্ল্যান্ড রেমেডি এবং জেনেটিক্যাল রেমেডি হিসাবে যেখানে আমাদের শরীরের যে গ্ল্যান্ডগুলো আছে, গল ব্লাডার, লিভার, কিডনি, ব্লাডার, এই ধরনের সকল অর্গানের উপর কাজ করে। মানে S2 যেই অর্গানের উপর কাজ করে, S4টা সেই অর্গানের উপরই ভালো কাজ করবে। ঠিক আছে? শুধু ভালো কাজ করবে না, ওই সব অর্গানে যেখানে যাদের হেরিডিটারি ডিজিজের সাথে রিলেশন আছে, ওই সব অর্গানের রোগগুলো, সেখানে আমাদের S4 মেডিসিন একটা চমৎকার মেডিসিন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে S4টা গল ব্লাডার, লিভার, ইন্টেস্টাইন, কিডনি, আপনার ব্লাডার এবং ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা এবং হোলোর টাইপ টিউব লাইক যে অর্গানগুলো আছে, এগুলোর ক্ষেত্রে এটা চমৎকার ভাবে ব্যবহৃত হয়। যে সকল অর্গানগুলো মানে এই সকল অর্গানগুলো যখন হেরিডিটারি কোনো রোগের সাথে সংমিশ্রণ থাকে, তখন এটা একমাত্র নির্বাচিত ঔষধ। এটা ক্যান্সারের উপর একটা চমৎকার ঔষধ। এটাকে যদি আমরা MMPলে ইউজ করি এবং MMPলে যদি রোগীকে কন্টিনিউ এটা আমরা প্রয়োগ করতে পারি, তাহলে দেখা গেছে ক্যান্সার খুব দ্রুত এটা রিকভারি করবে। এটা একুইট ইচিং এর ক্ষেত্রে খুবই চমৎকার কাজ করে। এবং একুইট গনোরিয়া ইনফেকশন, যেখানে একুইট গনোরিয়া ইনফেকশন হয়েছে, সেখানে যদি আমরা এটার পিলটাকে চুষতে দিই, সেখানে গনোরিয়াটা ইনফেকশনটা দ্রুত রিকভারি হবে। ঠিক আছে? গনোরিয়ার কারণে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সিস্টাইটিস হয়, সেক্ষেত্রে আমরা এই S4টাকে প্রয়োগ করতে পারি। ক্রনিক ক্যাটারাক্টাল হলে তাতে এটা অনেক বেশি কার্যকরী। সাইকোটিক অবস্থায় যখন গনোরিয়া হয় সাইকোটিক অবস্থায়, তখন একমাত্র ওষুধ হচ্ছে এই S4। ঠিক আছে? জেনেটিক্যালি রোগ যদি সেটা গ্ল্যান্ড আক্রান্ত হয়, ঠিক আছে, আমাদের যে রোগগুলো আছে, যে সেই জেনেটিক্যালি যে রোগগুলো আছে, এই রোগগুলোর সাথে যদি আমাদের গ্ল্যান্ডুলার সিস্টেমের সাথে কোনো ইন্টারলিঙ্ক থাকে, তাহলে আমরা এই S4টাকে শুধু S4টাকে সবার আগে চিন্তা করব। ঠিক আছে? ক্রনিক মেডিসিন হিসাবে, ক্রনিক মেডিসিন বলতে যেখানে আমরা ইকুইট কন্ডিশনে আমরা S2কে ব্যবহার করব, কিন্তু ক্রনিক স্টেজ যদি চলে যায়, এটাকে ক্রনিক মেডিসিন এই জন্য বলা হয়েছে যে ক্রনিক মেডিসিন অফ ইউটিআই। আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যদি ক্রনিক স্টেজে চলে যায়, গলস্টোনের সমস্যা দেখা দেয়, ইম্পটেন্সি দেখা দেয়, মেলপাস, সেল অফ ইউরিন, বার্নিং, ইউরিনেশন, পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ, এই সকল কন্ডিশনের ক্ষেত্রে ক্রনিক স্টেজের ক্ষেত্রে আমাদের S4টা চমৎকার মেডিসিন। ঠিক আছে? পুরুষের ক্ষেত্রেও তেমন এটা যেভাবে ব্যবহৃত হয়, তেমনি মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটার ব্যবহার আছে। মহিলাদের সিস্টিক ইউরিনেশন, ইনকন্টিনেন্স, ইউরিন, বেড ওয়েটিং, এটা যদি পিল দেওয়া হয়, তাহলে বেড ওয়েটিংটা খুব দ্রুতভাবে রিকভারি হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে এটা বিশেষভাবে কার্যকরী। এটা লিম্ফেটিক রোগীদের জন্য বিশেষ কার্যকরী, এবং যেখানে দেখা যায় লিম্ফেটিক রোগীদের ক্ষেত্রে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রে এটা চমৎকার ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে? বিলিয়ার্স রোগীদের ক্ষেত্রে ক্রনিক কিডনি সিস্ট যদি হয়, তবে সেখানে S4C2 L1B যদি আমরা সেকেন্ড ডাইলুশনে ইউজ করি, এর সাথে G4টাকেও আমরা সেকেন্ড ডাইলুশনে দিই, সেক্ষেত্রে এই কিডনি
ক্রনিক সিস্টটা ইনশাআল্লাহ রিকভারি হয়ে যাবে। ঠিক আছে? যে কোনো ক্রনিক কন্ডিশনে আমরা যদি S2 এর সাথে BY 30X এ প্রয়োগ করতে পারি, হ্যাঁ? যে কোনো ক্রনিক কন্ডিশন রিকভারি হওয়ার জন্য এটা খুবই চমৎকার একটা মেডিসিন। সকল প্রকার ক্যান্সার ঠিক করার জন্য এই S4 টা খুবই কার্যকরী। MMPL গ্লোবিউলস একাই যথেষ্ট। ঠিক আছে? হুম। কিন্তু আমাদের এখন একটা মানে একটা মানে কি বলা এটাকে মিসগাইডিং করা হচ্ছে। অনেকে দেখা গেছে MMPL এর প্রয়োগ শুধু MMPL এর প্রয়োগের মাধ্যমে ইলেকট্রোনাইট্রিকে প্রচার করতে যাচ্ছে। দেখেন বর্তমান মানুষ এখন অনেক মডার্ন, ঠিক আছে? এখন MMPL প্রয়োগ করে আপনার কাপিং সিস্টেম যদি দেন, একটা গ্লাস থেকে ওষুধ ১ চামচ নিয়ে দ্বিতীয় গ্লাস থেকে নিয়ে তৃতীয় গ্লাস, এভাবে কাপিং সিস্টেম করে যদি দেন, একটা ওষুধ এইভাবে খাবে, একটা তার ১০ মিনিট পর আরেকটা খাবে। এইভাবে যদি আপনি ওষুধ প্রয়োগ করতে থাকেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার রুগী কমা শুরু করছে, ঠিক আছে? হ্যাঁ, এমন পিল কাপিং সিস্টেম যেটা, এটা খুব ভালো প্র্যাকটিস, ঠিক আছে? এবং একুইট এবং ক্রনিক ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। কিন্তু যখন মাল্টিপল ডিজিজ হবে তখন এটা কিন্তু কাজ হবে না, ঠিক আছে? বরং মাল্টিপল ডিজিজ যখন আপনি একাধিক মেডিসিন দিবেন তখন রুগী বিরক্ত হয়ে যাবে, আপনার রুগী কমে যাবে, আপনার চেম্বার বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনার যে যাই ভাবে প্র্যাকটিস করেন একটু ভেবেচিন্তে করবেন, সঠিক প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, মিসলিডিং আপনারা নিবেন না। আপনারা যদি মিসলিডিং নেন আপনাদেরই ক্ষতি হবে। হ্যাঁ, যেইভাবে আপনার রুগী উপকার পায়, যেভাবে আপনার চেম্বার বাড়বে, চেম্বারের উন্নতি হবে, সেই দিকটাই কিন্তু আপনারা বেশি ফোকাস করবেন। ঠিক আছে? হুম, আপনারা এটা আমার কথা না, ইন্ডিয়ান ডাক্তারদের বহু ডাক্তার যারা MMPL এর প্র্যাকটিস ছেড়ে দিছে। কারণ কেন ছেড়ে দিছে? কারণ এই কাপিং সিস্টেম করে আপনার রুগীকে ওষুধ দেওয়াতে রুগীরা বিরক্ত হয়ে গেছে। আর বিরক্ত হয়ে যাওয়াতে তাদের চেম্বারে রুগী কমে যাচ্ছে এবং কমে যাওয়ার কারণে অনেক চেম্বার বন্ধ হয়ে যাচ্ছে। পরে দোষ হচ্ছে কার? যে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি ভালো না, ইলেকট্রোন্যাচুরোপ্যাথি কাজ করে না। ঠিক আছে? সুতরাং আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। আমরা যেন মিসগাইড না হই, বায়াস না হই। হ্যাঁ, MMPL করেন। আমি বলি না যে MMPL করা যাবে না, কাপিং করা যাবে না, করবেন। ঠিক আছে? কিন্তু তাই বলে যে সবকিছু বাদ দিয়ে শুধু এটা করবেন, তাহলে আপনার ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন। ঠিক আছে? তো এই যখন টিস্যুতে যখন ডিস্ট্রাকশন শুরু হয়ে যায়, তখন উচ্চ শক্তি যদি আমরা ওষুধ ব্যবহার করি, আমরা যদি অ্যাসপোরের ১,০০০ শক্তি পিল ব্যবহার করি, আমরা যদি দিনে ৪ বার ৫ বারও দেই, হ্যাঁ? না, কারণ ১,০০০ শক্তির ওষুধ আমরা যদি রুগীকে রিকভারি করার জন্য দিনে ৪-৫ বারও দেই তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু যখন রিকভারি স্টেজ শুরু হয়ে যাবে তখন আমরা এটাকে ডোজটাকে কমাই দিব। তখন দৈনিক আমরা ১ ডোজ দিব এবং কিছুদিন ১৫ দিন পরে দেখা গেছে আমরা 200 এ চলে আসবো। 200 তখন আমরা দৈনিক ১ ডোজ দিব। এরপর আমরা 30 তে চলে যাবো। এভাবে ধীরে, ধীরে আমরা নেগেটিভ থেকে পজিটিভ দিকে চলে যাবো। আমরা দেখব যে দ্রুত ক্যান্সারের রোগী সুস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্যান্সারের যখন আমরা সেকেন্ড স্টেজে আসে তখন আমরা কি করি আসলে? হ্যাঁ? আমাদের সেই জিনিসটা বুঝতে হবে। আমরা একটা প্রোটোকল কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের শিখতে হবে। ঠিক আছে? আমরা ক্যান্সারের সেকেন্ড স্টেজে আসলে অ্যাসপোর এর সাথে যদি আমরা C2 কে এড করে দেই, কি থার্ড স্টেজে আসলে অ্যাসপোর এর সাথে আমরা C3 এড করে দিব। ঠিক আছে? তাহলে স্টেজ অনুযায়ী কিন্তু আমাদের মেট্রিসাইড প্রত্যেকটা ওষুধকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে। যখন 4th স্টেজে আসবে তখন আপনি কি করবেন? অ্যাসপোরের সাথে C4 আপনি এড করে দিবেন। আর যখন 5th স্টেজে আসবে তখন আপনি অ্যাসপোরের সাথে C5 দিয়ে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, এভাবে যদি আপনি ওষুধ প্রয়োগ করেন, আপনি যে স্টেজে আসুক না কেন আপনি ক্যান্সারের রোগীকে রিকভারি করতে পারবেন। ঠিক আছে? বোন, বোনের সমস্যা যদি আসে তখন আপনি কি করবেন? হার্ডনেস আছে ওইখানে। ওখানে হার্ডনেস থাকলে আপনি অ্যাসপোরের সাথে C4 টা এড করে দিবেন। ঠিক আছে? এভাবে যদি আপনি একটা প্র্যাকটিসটাকে গ্রো আপ করেন, এভাবে যদি আপনি নিজের নলেজকে বিল্ড আপ করেন, ইলেকট্রোন্যাচুরোপ্যাথির নলেজ গুলোকে আপনি যদি গ্যাদার করতে থাকেন, ধীরে, ধীরে আপনার ভিতরে যখন ম্যাচুরিটি চলে আসবে, আপনি তখন দেখবেন যে রুগীর ফিডব্যাক বাড়া শুরু করছে। আপনার দেখবেন যে রুগী আপনার ট্রিটমেন্ট নিয়ে তাড়াতাড়ি সুস্থ হচ্ছে এবং আপনার রুগীর সংখ্যা তখন দিন, দিন বাড়তে থাকবে। এজন্য আপনাদেরকে শুধুমাত্র যে ক্লাসে অ্যাটেন্ড করাটাই মানে একটা জরুরি বিষয় তা না। ক্লাসে অ্যাটেন্ড করার পাশাপাশি পড়ালেখা করা, স্টাডি করা, নিজের ব্রেন ওয়ার্ম আপ করা, এবং একে অন্যের সাথে আপনার নলেজ শেয়ার করা। এরা যদি করতে থাকেন তাহলে একটা সময় দেখবেন ইলেকট্রোন্যাচুরোপ্যাথি বাংলাদেশে আপনি তো এটার মাধ্যমে এস্টাবলিশ হবেনি এবং বাংলাদেশে একটা সময় এই সিস্টেমটা এস্টাবলিশ হবে। ঠিক আছে? তা আমাদের সেই একটা লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি যে কিভাবে বাংলাদেশে এটাকে এস্টাবলিশ করা যায়। হ্যাঁ? জাস্ট আমাদেরকে ইউনিটি তৈরি করতে হবে, কাজ করতে হবে এবং একে অপরের নলেজকে শেয়ার করতে হবে। তাহলে ইনশাআল্লাহ ভারতের মতন বাংলাদেশেও একসময় ইলেকট্রোন্যাচুরোপ্যাথি এস্টাবলিশ হবে। ঠিক আছে?
হুম। আর যদি এটা ভাগ হওয়া শুরু করে, হ্যাঁ, ১ থেকে ২, ২ থেকে ৪, ৪ থেকে ৬ ভাগ ভাগ হইতে থাকবে। কিন্তু একটা সময় যা দেখবে যে মানে দলাদলি শুরু হয়ে যাবে এবং আসলের যে অস্তিত্ব, আসল অস্তিত্বটা হারিয়ে যাবে। হ্যাঁ? যেটা এখন ওই ইন্ডিয়াতে দেখা গেছে কয়েকশো গ্রুপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ? একেকজন একেকভাবে তারা আ কাজ করতেছে। ফলাফল হচ্ছে যে সেন্ট্রাল আ আপনার যেখানে কি বলে আপনার এই আয়ুষ মন্ত্রণালয় সেখানে যায়া কিন্তু সবাই একত্রিত হতে পারতেছে না এবং আপনার ইলেকট্রোনেচুরোপ্যাথি তারা অনুমোদনও পাচ্ছে না। ঠিক আছে? তো এই একসাথে কাজ করার মজাই আলাদা। আমরা ইলেকট্রোনেচুরোপ্যাথিকে নিয়ে কাজ করব এবং সবাইকে দাওয়াত দিব। সবাইকে দাওয়াত দেন। হ্যাঁ? আমাদের এটা প্রচার-প্রসার করা দরকার। আপনারা নিজেরা এটা নিয়ে কাজ করতেছেন যেমন ঠিক এরকম আরো ৫ জনকে দাওয়াত দেন। হুম? কারণ এটা একটা এত চমৎকার একটা চিকিৎসা পদ্ধতি যেটা আপনি যদি একজন নতুন হোমিওপ্যাথি হয়ে থাকেন, আপনার হোমিওপ্যাথি দিয়ে ট্রাই করে দেখেন। আপনার হোমিওপ্যাথিতে ৬ মাসে আপনি যে গ্রো আপ হবে তার চেয়ে দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ গ্রো আপ হবে ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে। হ্যাঁ? হ্যাঁ? আপনি ৬ মাসে হোমিওপ্যাথিতে দিশাহারা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। ঠিক আছে? পরে একসময় হোমিওপ্যাথি ছেড়ে দিবেন। বাংলাদেশে হাজার ডাক্তার হোমিওপ্যাথি ছেড়ে দিছে। শুধুমাত্র এই হোমিওপ্যাথির নলেজ অফ ডেপথ এর কারণে। হুম? তো আ ইলেকট্রোন্যাচুরোপ্যাথি কিন্তু আপনাকে সেই দিকে হতাশ করবে না। আপনাকে একটা মানে সুন্দর একটা কাঠামো তৈরি করে দিবে। যেটা আপনি যদি ইউজ করতে পারেন, দেখবেন যে আপনার প্র্যাকটিস দিন বাড়তেছে। ঠিক আছে? এরপর ইন্ডাইজেশন এর উপর কাজ করবে, ইন্টেস্টাইনাল লেভেলে কাজ করবে। যদি কোন সমস্যা দেখা দেয়, তাহলে কনফিউশন হওয়ার কোন দরকার নাই। ঠিক আছে? S4 এর সাথে আপনি C13 কিংবা C10 কিংবা C15 দিয়ে দেন। ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই। কারণ আপনি জানেন যে কোন মেডিসিনটা কোন অর্গানে কাজ করে। বাস আপনি যেহেতু জানেন কোন মেডিসিনটা কোন অর্গানে কাজ করে, জাস্ট আপনি ওই অর্গানের মেডিসিনটা আপনি অ্যাসপের সাথে এড করে দেন। ঠিক আছে? সেই ক্রনিক কন্ডিশন ইনশাআল্লাহ রিকভারি হয়ে যাবে। ধরেন আপনি ইউরিনারি ট্র্যাকে সমস্যা হইছে। আপনি অ্যাসপের সাথে কি এড করবেন? C6 এড করে দিবেন। বাস আপনি যে ইউরেথ্রাতে সমস্যা হচ্ছে তাহলে কি অ্যাসপরের সাথে আপনি C17 ইউজ করে দিবেন। আপনি যদি ব্লাডারে সমস্যা হচ্ছে ইউরিনারি ব্লাডারে তখন কি অ্যাসপরের সাথে আপনি C2 এড করে দিবেন। ঠিক আছে? এভাবে যখন আপনি প্রোটোকল তৈরি করা শিখবেন তখন আপনার ডেভেলপমেন্ট আপনি নিজেই দেখবেন যে কিভাবে আপনার মেডিসিন গুলো আপনার সাথে কাজ করতেছে। আপনার কথার সাথে আপনার মেডিসিন আ আপনাকে পারফর্ম করতেছে। ঠিক আছে? তো অ্যাসপোর্টটা আপনি লিউকোরিয়া, গনোরিয়া, অটোরিয়া, যখন দেখবেন যে এই স্রাব বের হচ্ছে কখনো হলুদ, কখনো সাদা স্রাব বের হচ্ছে, কখনো পাতলা, কখনো ঘন দড়ির মতন, হ্যাঁ? এই ধরনের স্রাব নাক হতে বের হইতে পারে। তখন আপনি অ্যাসপোর্টটা দিয়ে দিবেন। ঠিক আছে? যদি শক্ত হয় তাহলে C4G টা এড করে দিবেন। দেখবেন শক্ত আপনার স্রাবটা নরম হয়ে এটা গলে বের হওয়া শুরু করছে। ঠিক আছে? আপনি যেকোনো ক্যান্সারের ক্ষেত্রে আপনি ১,০০০ শক্তি দিয়ে দেন। ঠিক আছে? ইন্ডিয়াতে বহু ডাক্তার আছে। একজন ডাক্তার প্রায় ২০০ ক্যান্সার রোগীর উপর এই C4 এর S4 এর ১,০০০ শক্তির ইনজেকশন সে ব্যবহার করছে এবং সে সফল হইছে। হ্যাঁ? এত চমৎকার। যদিও আমাদের বাংলাদেশে ইনজেকশন ব্যবহার করার অ্যা অ্যা এই কি বলে প্র্যাকটিসটা আমাদের এখনো আসে নাই। এখনো আমরা এটা নিয়ে আ কাজ করি নাই। যদিও আমি বেশ কিছু রোগীর উপর ইনজেকশন প্রয়োগ করছি। হ্যাঁ? তো ইনজেকশন প্রয়োগ করার কিছু জটিলতা আছে। যার কারণে একটা সময় আমি এটাকে অ্যা ইয়া পোস্টপোন করে দিছি যে আপাতত এটার দরকার নাই। ভবিষ্যতে আমরা এটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে? হুম? তো মাংসপেশি, লিম্ফ গ্ল্যান্ড, লিভার, কিডনি, ইন্টেস্টাইন, ব্লাড সার্কুলেশন সিস্টেম এই সবকিছুর উপর অ্যাসপোর্টটা ব্যবহৃত হয়। ঠিক আছে? অ্যাসপোর্টটা আসলে একটা টনিক হিসাবে কাজ করবে। এটা একটা রক্ত পরিশোধক হিসাবে কাজ করে। ঠিক আছে? আপনার এটা ব্লাড পিউরিফায়ার হিসাবে কাজ করবে। হুম? যখন কেউ অ্যাসপর নিয়মিত পিল খাওয়া শুরু করবে তখন দেখবেন তার বডি থেকে টক্সিন গুলো ডিটক্সিফাইড হয়ে গিয়ে তার অর্গান গুলো তার হৃষ্টপুষ্ট হওয়া শুরু করছে। ঠিক আছে? এটা গয়টার উপর কাজ করে। গলগণ্ড যাদের গলগণ্ড আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করলে এটা আরোগ্য করতে সাহায্য করবে। ঠিক আছে? যাদের বারবার ফোড়া হয়, হ্যাঁ? তাদের জন্য এটা প্রয়োগ করা উচিত। হ্যাঁ? যে অনেকের আছে কিছুদিন পর ফোড়ার সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে আপনি অ্যাসপরটাকে প্রয়োগ করতে পারেন। হার্ট টিউমার, প্রচন্ড হার্ট টিউমার কি করবেন আপনি? S4 কে C4 এর সাথে অল্টারনেট করে দিবেন। হাই ডাইলিউশন আপনি ১,০০০ পাওয়ারে আপনার শক্তিতে আপনি S4 C4 টা ব্যবহার করে দেখেন। ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে দেখবেন হার্ট টিউমারটা সফট হয়ে গেছে এবং ছোট হওয়া শুরু করছে। ঠিক আছে? হ্যাঁ? তো আমাদের S4 একটা চমৎকার একটা মেডিসিন। এটা একটা আ আ ব্লাড পিউরিফায়ার হিসাবে কাজ করবে। এটার স্কিনে যত সমস্যা আছে লিউকেরিয়া, অটোরিয়া হোক, এটা S2 টা যেখানে ইকুইটি স্টেজে কাজ করবে সেই সকল স্টেজে আপনার
সেই সকল ক্রনিক স্টেজে আপনি S4টা কাজ করবে। মানে S2 এর ইকুইট মেডিসিন হচ্ছে S4, ঠিক আছে? এটা বেড ওয়েটিং, সেক্সুয়াল ডিস্টারবেন্স, আপনার স্ক্যান্টি মেন্স, ব্লাডারের সিস্ট, হ্যাঁ, তারপরে আপনার এই ধরনের রোগের ক্ষেত্রে আপনি এটা যদি 200 শক্তি ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ খুব দ্রুত আপনার রিকভারি স্টেজ শুরু হয়ে গেছে। তো আমাদের অনেক মেডিসিন আমরা ব্যবহার করি না, বিশেষ করে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আমরা কম্পাউন্ড মেডিসিনের ব্যবহারগুলো ওইভাবে আমরা করি না, ঠিক আছে? আমাদের অন্যান্য মেডিসিন গুলো 38টা মেডিসিন আমরা যত দ্রুত ব্যবহার করা শিখছি, যত দ্রুত ব্যবহার করি, কিন্তু কম্পাউন্ড মেডিসিন গুলো আমরা কিন্তু ওইভাবে ব্যবহার করি না, করার সুযোগ পাই না। যদি কোনো নির্দিষ্ট প্রোটোকলে যদি আমরা পাই সেক্ষেত্রে ব্যবহার করি, বাট ব্যক্তিগতভাবে কিন্তু আমরা এটা ব্যবহার করি না। কিন্তু আজকে থেকে আপনি যদি আমার এই নোটটাকে একটু ভালো করে স্টাডি করেন, একটু পড়েন, দেখবেন যে আপনি S4টাকে নিয়মিত ব্যবহার করা শিখছেন, করা শুরু করছেন এবং আপনি খুব চমৎকার রেজাল্ট পাওয়া শুরু করছেন, ঠিক আছে? তো আজকে আমরা S4 নিয়েই কম্পাউন্ড মেডিসিনের পড়াশোনা শুরু করলাম। আমরা প্রত্যেক ক্লাসে একটা কিংবা দুইটা করে কম্পাউন্ড মেডিসিনের নোট আমরা পড়া শুরু করব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের একটা ইলেকট্রোন্যাচুরোপ্যাথির বই আমরা বের করার জন্য অনেক আগে পরিকল্পনা করেছিলাম। তো আমি খুব শীঘ্রই এই বইটার কাজ হাতে নিতে যাচ্ছি এবং এই বইটা আগামী 2 মাসের মধ্যে চেষ্টা করব যে এটা কম্পোজে পাঠিয়ে দেওয়া যায় কিনা, 2 থেকে 2.5 মাসের মধ্যে, হ্যাঁ, সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমি এই বইটা আমরা আমাদের হাতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং এখানে ব্যাপক তথ্য থাকবে, হ্যাঁ, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো বইয়ে একসাথে পাওয়া যায়নি। তো এই সকল তথ্যগুলো ইনশাআল্লাহ আমি এই বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব এবং ইলেকট্রোন্যাচুরোপ্যাথিকে সমৃদ্ধ করার জন্য, হ্যাঁ, যত ধরনের ওয়ে আছে ইনশাআল্লাহ আমি সেটা প্রয়োগ করার চেষ্টা করব, ঠিক আছে? আর আপনাদের সহযোগিতা থাকবেই, যে যেখান থেকে পারবেন আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? কারণ আমি তো আসলে সবার সহযোগিতা নিয়ে আগাইতে চাই। সবাই যদি সহযোগিতা করে তাহলে আমার কাজের গতিটা অবশ্যই বাড়বে। তারপরও কবিগুরু রবীন্দ্রনাথ বলে গেছেন, যদি তোর ডাক শুনে না কেউ আসে তবে একলা চলো রে। আসেন আমরা আজকে একটা নতুন একটা মেডিসিন নিয়ে পড়াশোনা করি। আপনারা সবাই কি বোবা হয়ে গেছেন? হা হু একটু বলেন। হ্যালো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। সবাই আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা S4টা মোটামুটি মাথার মধ্যে ঢুকছে তো নাকি? জি স্যার। ঠিক। আজকের থেকে সবাই এটা প্রয়োগ করেন, যে যে রোগের ক্ষেত্রে আমি বললাম, যে যে অবস্থার ক্ষেত্রে পাওয়া যাবে। হ্যাঁ, রেকর্ড তো আমাদের ডাক্তার জুনায়েদ ভাই করতেছে, ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি একটু খাতা কলম নিয়ে বসেন, তাহলে না রেকর্ডের উপর ডিপেন্ড করা লাগবে না আর কি। রেকর্ড খাতা কলম নিয়ে বসে আছি। রেকর্ড আসলে পরবর্তীতে দেওয়া হয় যদিও, আসলে কিন্তু রেকর্ড শোনার আর টাইম পাওয়া যায় না। আমরা জানি না আপনারা একটা ক্লাসের রেকর্ড দ্বিতীয়বার মানে কতবার নেক্সট টাইমে শুনতে পারেন। আচ্ছা, শুনি শুনি। এই শুনি। ভাইয়া আপনি দিছেন, আমি ওই দিন রাত্রেই শুনছি আপনার রেকর্ডটা, কিন্তু লিখতে পারি নাই। পুরাটা রেকর্ড পুরাটাই শুনছি। রেকর্ড শুনলে না শুনলে হয়, রেকর্ড না শুনলে হয় এত তাড়াতাড়ি বলা যায়, ওটা হয় নাকি? সমস্যা নাই ভাই, যার 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 কর্মফল সে সে ভোগ করবে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। যে ভালো পড়াশোনা করবে সে ভালো রেজাল্ট পাবে, যে ভালো পড়াশোনা করবে না সে ভালো রেজাল্ট পাবে না। এইটাই দুনিয়ার নিয়ম, ঠিক আছে? কর্ম ছাড়া কেউ ফল আশা করে এরকম মানে বোকা পৃথিবীতে নাই। তো কর্ম আপনারা করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, ফল পাবেন, ইনশাল্লাহ ফল পাবেন, ঠিক আছে? আর ইলেকট্রোন্যাচুরোপ্যাথি আপনাদেরকে যেই মানে ইয়েটা দিচ্ছে, যে সুবিধাটা দিচ্ছে, এটা তো আসলে আপনারা সবাই হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, আপনারা বোঝেন। আপনারা যদি কম্পেয়ার করলে অবশ্যই আপনারা বলতে বাধ্য হবেন যে হোমিওপ্যাথিতে যে পরিশ্রম করে যে ফলটা পাওয়া যায় তার চেয়ে অনেক 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 কম পরিশ্রম করে আপনি ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে ফল পাবেন, ঠিক আছে? সুতরাং আমি পরিশ্রম করার ক্ষেত্রেই বলতেছি, কারণ আসলে আমাদের মানে হোমিওপ্যাথিতে খুব ব্রিলিয়েন্ট লোকেরা আসে না, আসতে চায়ও না।
আর ব্রেনের রোগ আসলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, ব্রেনের রোগ আসলে যে হোমিওপ্যাথি অনেক কিছু করে ফেলবে তাও না। হোমিওপ্যাথি হচ্ছে একটা আধ্যাত্মিক লেভেলের ডাক্তারি। তো আধ্যাত্মিক লেভেলের ডাক্তারি তো আধ্যাত্মিক লোকেরাই করে, সবাই তার আধ্যাত্মিক লেভেলে যাইতে পারে না। আর হোমিও ইলেকট্রোন্যাচুরোপ্যাথিটা হচ্ছে একদম ইন জেনারেল। হ্যাঁ, আপনার কাছে ন্যূনতম যদি নলেজ থাকে, আপনি যদি একটু চেষ্টা করেন, আপনি সফল হবেনই হবেন, ঠিক আছে? আর আপনার উপরে সিনিয়র তো আছে, যারা সিনিয়র আছে তারা আপনাকে গাইড করবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ এগিয়ে যান, আমরা তো আছি। আজকে আপনাদেরকে একটা নতুন রোগের নাম বলবো, সেটা হলো জাপানিজ ফিভার, ঠিক আছে? আচ্ছা বলেন তো, ব্রেক বোন ফিভার কাকে বলে? ব্রেক বোন ফিভার, দেখি কে বলতে পারেন? ডেঙ্গু ফিভার কি ব্রেক বোন ফিভার? আপনি তো আজকে ক্লাসে উপস্থিত থাকার কথা না? আপনি সবার শেষ উত্তর দিবেন, ঠিক আছে? সাবা ম্যাডাম বললে আজকে থাকবে না। আর সাবা ম্যাডাম সবার আগে উত্তর দিয়ে দিছে, তাহলে তো হবে। আমি তো জানতে চাচ্ছিলাম অন্যান্য ডাক্তারদের ব্রেনে আছে কিনা। আচ্ছা যাই হোক, সাবা ম্যাডাম ধন্যবাদ। আচ্ছা, জাপানিজ ফিভার এটাকে আমরা বলি হচ্ছে ব্রেন ফিভার, ঠিক আছে? হ্যাঁ, ব্রেন ফিভার। হ্যাঁ, আমাদের মস্তিষ্কে অ্যাটাক করে যে রোগটা, সেটাকে আমরা জাপানিজ ফিভার বলি। এটা একটা ভয়ঙ্কর একটা রোগ এবং এই রোগে মৃত্যুর আশঙ্কা থাকে, ঠিক আছে? তো আমরা বাংলাদেশে এই রোগের সাথে তেমন পরিচিত না। হ্যাঁ, তবে এই রোগটা কিন্তু পৃথিবীতে আছে। আমরা এটা নিয়ে একটু কথা বলি। ওকে, আমরা একটু ডেফিনিশন বলি। জাপানিজ ফিভার ইজ এ ডেঞ্জারাস, মানে এটা একটা ডেঞ্জারাস একটা রোগ, ঠিক আছে? ফ্রম অফ ব্রেন ইনফ্লামেশন, আমাদের ব্রেনের ইনফ্লামেশনটা তৈরি হয় কিসের কারণে? কজ বাই দ্য জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস, এমন একটা ভাইরাস যেটা সর্বপ্রথম জাপানে পাওয়া যায়, যার কারণে এটাকে জাপানিজ ফিভার বলা হয় এবং সেই ভাইরাসটাকে বলা হয় জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস। এনসেফালাইটিস কেন বলা হয়েছে? যে ব্রেনে এটা ইনফ্লামেশন তৈরি করে, ঠিক আছে? এনসেফালাইটিস মানে হচ্ছে ব্রেন ইনফ্লামেশন। সুতরাং এই জন্য এটাকে জাপানিজ ফিভার বলা হয়, ঠিক আছে? তো আমরা জাপানিজ ফিভার নিয়ে আজকে পড়াশোনা করব। আপনারা কি কেউ জাপানিজ ফিভার নিয়ে এর আগে পড়ালেখা করছেন? না। স্যার কি বললেন? জাপানিজ ফিভার নিয়ে কি কখনো পড়ালেখা করছেন? স্যার আজকে প্রথম শুনলাম। আজকে প্রথম শুনলেন না? ও, আজকের পর থেকে আপনাকে প্রত্যেকদিন এমন এমন কিছু শোনাবো যেটা প্রথমবারই শুনবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা কি বাংলাদেশে হয় কমন নাকি? বাংলাদেশে হয় কমন না, হ্যাঁ, তবে বাংলাদেশে এর অস্তিত্ব পাওয়া গেছিল আর কি, ঠিক আছে? এটার ইতিহাসটা যদি আমরা পড়ি, কিন্তু এটা মূলত আসলে এটা জাপানের থেকে সৃষ্ট একটা রোগ। এটা একটা বিপজ্জনক রোগ এবং এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটা বেশি দেখা দেয়, ঠিক আছে? আর এটার ডেঙ্গু ভাইরাসের মতোই একটা ভাইরাস, হ্যাঁ, যেটাকে আমরা জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস বলে থাকি। হ্যাঁ, এবং এই ভাইরাসের মতো এটা জীবনচক্র দুটি পোষকের মাধ্যমে সম্পন্ন হয়, মশা এবং অন্য একটি মেরুদণ্ড প্রাণীর মাধ্যমে, যেমন মানুষ, শূকর, হ্যাঁ, কিংবা পাখি, যাই হোক না কেন। এবং এটা যে মশার মাধ্যমে ছড়ায় সেটার নাম হচ্ছে কিউলেক্স মশা। কিউলেক্স মশার কামড়ে এই ভাইরাসটি ছড়ায় আর কি, ঠিক আছে? তো এইটা সর্বপ্রথম 1871 সালে জাপানে এটা পাওয়া যায়, এটা চিহ্নিত হয়, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে জাপানিজ ফিভার। পরবর্তীতে এটাকে জাপানিজ এনসেফালাইটিস বলা হয় এবং 1935 সালে এই ভাইরাসটি ল্যাবরেটরিতে শনাক্ত হয়। বর্তমানে এটি এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই রোগটাকে আমরা খুব মানে অ্যাভেলেবেল পেয়ে থাকি, ঠিক আছে? আর এটা বর্ষা এবং গ্রীষ্মকালে এটা বেশি দেখা যায়। হ্যাঁ, জাপানে এটা প্রথম যখন 1871 সালে দেখা দেয়, তখন এটা একটা অজানা রোগ ছিল, কিন্তু পরবর্তীতে যখন এটা প্রত্যেক গরম গ্রীষ্মকালে হইতো, তখন এটাকে সামার এনসেফালাইটিস নামে এটাকে অনেক সময় আখ্যায়িত দেওয়া হয়। 1871 থেকে 1924 সাল পর্যন্ত জাপানে একাধিকবার এটার মহামারী দেখা দেয়, ঠিক আছে? যেখানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। সুতরাং এটা বুঝে নেন যে এটা এতটা ভয়ঙ্কর একটা রোগ যেটাতে আপনার মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছিল, যার কারণে এটাকে নিয়ে আমাদের একটু ভাবার দরকার আছে, ঠিক আছে?
তো এই ভাইরাসটা তো আমরা বললামই, এটা 1935 সালে এটা মানে বিজ্ঞানীরা এটাকে প্রথমবার আলাদা করে এবং এই পরে এটার নাম দেওয়া হয়েছে জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস। এবং ভাইরাসটি আপনার যে ডেঙ্গু ভাইরাস যে পরিবারের, হ্যাঁ, এটাকে ফ্ল্যাভি ভাইরাস পরিবার বলা হয়, সেই ভাইরাসের অন্তর্গত। এগুলো আমাদের জানার দরকার নেই, বাট এটা যে মশার দ্বারা ছড়ায় সেই মশার নাম হচ্ছে কিউলেক্স মশা, ঠিক আছে। তো এই ভাইরাসটার টিকা বের হয়। হ্যাঁ, প্রথমবার এটা গবেষণায় দেখা যায় যে এটা শুকুর কিংবা জলাচর যে পাখিগুলো আছে, এই পাখিগুলো এই ভাইরাসটা বহন করে এবং পরবর্তীতে এটা ও মশার মাধ্যমে, মানে মশা ওই শুকুরকে কামড় দেয় কিংবা পাখিকে কামড় দেয়, কামড় দিয়ে সেই মশাটা যখন মানুষকে এসে কামড় দেয়, সেই মানুষটা আক্রান্ত হয় এবং মানুষের মধ্যে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে। ওইটা টিকাটা 1941 সালে এটা টিকাটা তৈরি হয় যদিও, কিন্তু পরবর্তীতে এটা জাপান, কোরিয়া, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা ব্যাপকভাবে আপনার ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো বাংলাদেশের ইতিহাসে আসলে এটার তেমন কোনো মানে জটিলতা পাওয়া যায় না, মহামারী পাওয়া যায় না, কিন্তু সর্বপ্রথম 1977 সালে প্রথম জাপানিজ এনসেফালাইটিসের রোগী শনাক্ত করা হয়। কিন্তু এই আমরা যেমন বাংলাদেশে আপনার ডেঙ্গু, তারপরে আপনার এই চিকুনগুনিয়ার যে রকম প্রকোপ আমরা দেখতে পাই, এখনো পর্যন্ত জাপানিজ এনসেফালাইটিস ওরকম ভাবে প্রকোপ দেখা যায় না। তবে আপনি রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা, যশোর এই সকল অঞ্চলে প্রাথমিকভাবে এটা সন্ধান পাওয়া যায়, ঠিক আছে। তো এটার ইতিহাস আমরা তো জানলাম, এটার এটিওলজিটাও আমরা একটু জেনে নিই। এটা আমরা অনেকবারই জানলাম, সেটা হচ্ছে জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস। এই ভাইরাসটা হচ্ছে এটার মানে কারণ। এটা মশার দ্বারা আক্রান্ত হয়। মশা প্রথমে একজন শুকুর কিংবা পাখিকে কামড় দেয়, সেই ভাইরাসটা মশার দেহে বৃদ্ধি পায় এবং পরবর্তীতে আক্রান্ত মশা যখন মানুষকে কামড়ায়, তখন এই মানুষের রক্তে এই ভাইরাসটা প্রবেশ করে এবং রক্তে থেকে ভাইরাসটা সরাসরি মস্তিষ্কে পৌঁছে গিয়ে মস্তিষ্ক থেকে অ্যাটাক করে, মস্তিষ্কে ইনফ্লামেশন তৈরি করে, তারপরে এটা শরীরে অন্যান্য রোগগুলো, সিস্টেমিক রোগগুলো তৈরি করে, যার কারণে মস্তিষ্কে এই প্রদাহের কারণে পরবর্তীতে রোগীর মৃত্যু হইতে পারে। এটা এই জন্য এটা একটু ভয়ানক একটা রোগ বলা হয়েছে। এটা আপনার জ্বর, মাথা ব্যথা, ভমিটিং এই ধরনের সব লক্ষণই আপনার তৈরি করে, দুর্বলতা তৈরি করে। কখনো কখনো এটা ঘাড় শক্ত হয়ে যাওয়া, নেক স্টিফনেস তৈরি হয়, কিছু খিচুড়ি তৈরি হয়, ঠিক আছে। অনেক সময় রোগী বেহুশ হয়ে যায়, কারণ তার যেহেতু এটা মস্তিষ্কে আক্রমণ করে এটা এনসেফালাইটিসের লক্ষণ তৈরি করে, যার কারণে পরবর্তীতে রোগী কোমাতে চলে যেতে পারে, পক্ষাঘাত চলে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো আসলে আমাদের রোগের মানে সিমটমের অনুযায়ী আমাদের কিন্তু বুঝতে হবে যে রোগটা মানে কিভাবে মানে রোগীকে আক্রমণ করতেছে এবং এটা পরবর্তীতে কোথায় যেতে পারে। দেখেন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা জাপানিজ ফিভার হোক, ডেঙ্গু ফিভার হোক এবং আপনার কি বলে এই চিকুনগুনিয়া হোক, ডাজেন্ট ম্যাটার, আমাদের ওষুধ আছে, ওষুধ আমি অ্যাপ্লাই করব। যেমন আমি একটু এটার সাথে কথা বলে দিই, আমি জাপানিজ ফিভার নিয়ে আমি আগে কখনো পড়ালেখা করি নাই, রিসেন্টলি পড়ালেখা করলাম। কিন্তু আমি আর যখন চিকুনগুনিয়া নামক যে রোগটা হয়েছে, আসলে চিকুনগুনিয়া হয়েছে কিন্তু আমি জানি না, চিকুনগুনিয়া হয়েছে কিনা জানি না। তবে আমার যে জ্বরটা হয়েছিল, জ্বরটা ছিল তীব্র, প্রচন্ড এবং ভয়ানক। এবং সবচেয়ে বড় কথা হয়েছিল যে আমার কিন্তু মস্তিষ্ক প্রদাহ নিয়ে আমি পুরো 2টা দিন কষ্ট করছিলাম। মানে আমার এত বেশি মাথা ব্যথা ছিল, এত প্রচন্ড মাথা ব্যথা ছিল, আমার শরীরের অন্যান্য যে ব্যথা এবং ইভেন জ্বর, যেখানে 105-6 জ্বর ছিল, সেই জ্বরটাকেও আমি মানে কোনোভাবে নোটিশ করি নাই যে এটাতে কষ্ট পাচ্ছে। আমার সর্বোচ্চ কষ্ট ছিল আপনার এই মস্তিষ্কের প্রদাহ, যেটাকে আমরা এনসেফালাইটিস বলি, ঠিক আছে। পরে এটাকে আমরা যখন মস্তিষ্কের পর্দা, যেটাকে আমরা মেনিনজা বলি, সেই মেনিনজাইটিসও আমি মানে গেস করছিলাম যে এনসেফালাইটিস হোক কিংবা মেনিনজাইটিস হোক, যাইটাই হচ্ছে আমার মাথায় একটা কিছু হচ্ছে। তখন আমি বাধ্য হয়ে আমি হোমিওপ্যাথিক ঔষধ স্টামোনিয়ামের একটা ডোজ খাই। খাওয়ার পরে কিছুক্ষণ আমি উপকার পাই, কিন্তু তারপরেও এটা পুরোপুরি রিকভার হয় না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে আমার মাথায় যে সমস্যাগুলো ছিল, আমি অর্গানো বুস্টার C1 এবং পাওয়ার বুস্টার D5 এই দুইটা যখন আমি কম্বিনেশন করে খাই, তখন আমার মাথার সমস্যাটা 2 থেকে 3 দিনের মধ্যে রিকভারি হয়। তো আমি বলবো না যে এটা জাপানিজ ফিভার ছিল, কিন্তু জাপানিজ ফিভার গুলো কিন্তু মস্তিষ্ককে অ্যাটাক করে, এটা সবসময় মাথায় রাখবে।
তো আমরা যদি এটাকে আরেকটু ডিপলি আলোচনা করি, এটা স্টেজ, এটা 4টা স্টেজ আছে, ঠিক আছে। হ্যাঁ, যেটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলবো, ঠিক আছে। এটা সংক্রমণের 5 থেকে 15 দিন পর্যন্ত সময়কালের মধ্যে দেখা যায়। এই সময় ভাইরাসটা শরীরে থাকে কিন্তু লক্ষণ দেখা যায় না, শরীরের মধ্যে এটা ডেভেলপ হয়, ভাইরাসটা রক্তের মধ্যে মাধ্যমে শরীরে ছড়াইতে থাকে এবং ধীরে ধীরে মস্তিষ্কে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেয়, ঠিক আছে। এটা এখানে তখন আমাদের শরীরে এটা বাসা বাঁধে। যখন এটা সেকেন্ড স্টেজে চলে যায়, সেটা আর্লি স্টেজ বলবো আর কি, প্রিডোমিনাল। তো ওই সময় হালকা জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, দুর্বলতা, বমি, ক্ষুধা মন্দ থাকে, ঘাড়টা একটু শক্ত হয়ে ইত্যাদি লক্ষণগুলো থাকে। অনেক সময় সাধারণ ভাইরাল জ্বরের মতন মনে হতে পারে, কিন্তু যখন এটা ভাইরাসটা মস্তিষ্ক প্রদাহ সৃষ্টি করে তখন গুরুতর উপসর্গগুলোর দিকে সেটা ধাবিত হয় এবং তখন গুরুতর উপসর্গগুলো কিন্তু দেখা দেয়। তখন আমাদের এটা থার্ড স্টেজে চলে যায়, যেটাকে আমরা বলবো একুইট এনসেফালাইটিক স্টেজ। হ্যাঁ, এটা একটা একুইট নিউরোলজিক্যাল স্টেজ। এই নিউরোলজিক্যাল স্টেজে গিয়ে উচ্চ জ্বর, খিঁচুনি, মানসিক বিভ্রান্তি, অচেতনতা, কোমা, পক্ষাঘাত, অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়া বন্ধ হয়ে যায়, এই ধরনের লক্ষণগুলো দেখা দেয়, ঠিক আছে। তো এইটা আপনার প্রিডোমিনেটিং আর্লি স্টেজটা 2-3 দিনের মধ্যে শেষ হয়ে গেল। এই একুইট নিউরোলজিক্যাল স্টেজটা 5 থেকে 7 দিন পর্যন্ত থাকে এবং পরবর্তীতে রিকভারি স্টেজটা শুরু হয়ে যায়। ফোর্থ স্টেজে এটা রিকভারি স্টেজ শুরু হয়ে যায়। ওই সময় কিন্তু আপনার তখন যায় এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত থাকে। তখন রোগী ধীরে ধীরে সুস্থ হয় ঠিকই, কিন্তু অনেক সময় মস্তিষ্ক স্থায়ী ক্ষতি হয়ে যায়। দেখা যায় তখন স্মৃতিভ্রংশ দেখা দিতে পারে, চলাফেরা সমস্যা দেখা দিতে পারে, আচরণগত সমস্যা দেখা দিতে পারে, পক্ষাঘাত কিংবা দুর্বলতা দেখা দিতে পারে, নানান সমস্যাগুলো দেখা দিতে পারে। মানে তাহলে জাপানিজ যে ফিভারটা, জাপানিজ এনসেফালাইটিস, এটা কিন্তু আপনাকে হয়তোবা জানাই দিবে না যে আপনি জাপানিজ ফিভার হয়েছে, কিন্তু সেটা আপনার ক্ষতি করে দিয়ে যাবে, ঠিক আছে। কারণ কি, এটা যদি আমরা কমপ্লিকেশন গুলো দেখি, এটা ডেথ, এটার 30% সিভিয়ার কেসে এটা ডেথ হয়, ঠিক আছে। এটা পার্মানেন্টলি নিউরোলজিক্যাল ড্যামেজ হয়। পার্মানেন্টলি নিউরোলজিক্যাল ড্যামেজ বলতে পক্ষাঘাত, মোটর নার্ভের ডিসঅর্ডার হয়ে যায়, শ্রবণ শক্তি ক্ষতি হয়ে যায়, দৃষ্টিশক্তি ক্ষতি হয়ে যায়, মৃত্যু হয়ে গেলে তো গেলই। যে কোনো আপনার জ্বরে মানুষ মারা যেতেই পারে। আমাদের এই পার্শ্ববর্তী বাসার একজন মানুষ জ্বরে এই তো কয়েকদিন আগে মারা গেল, ঠিক আছে। তো জ্বরে মানুষ মারা যায়, এটা ভাবতেও যদি আমাদের অবাক লাগে, কিন্তু বর্তমানে ভাইরাল ফিভার গুলো এমন ভাবে অ্যাটাক করতেছে যেটা এটা জেনারেল ফিভার না, জেনারেল ভাইরাস ফিভার না, জেনারেল ফিভার না। যার কারণে এটার যে ভাইরাসের যে ক্যাটাগরি চেঞ্জ করে করে আমাদের বডিতে অ্যাটাক করতেছে, যার কারণে এটাতে আমাদের অনেক রোগী মারা যাচ্ছে। যেমন ডেঙ্গুতে কিন্তু আমাদের দৈনিক আপনার 5 থেকে 9 জন 10 জন মানুষ মারা যাচ্ছে শুধু ডেঙ্গুতে, অথচ আমাদের ওষুধ দ্বারা ডেঙ্গু রোগীকে রিকভারি করা কতটা সহজ সাধ্য আমরা সবাই জানি, ঠিক আছে। তো এটা বিহেভিয়ার ইন্টেলেকচুয়াল প্রবলেমও কিন্তু পরবর্তী দেখা যায়, মস্তিষ্কে স্থায়ী ক্ষতি করা দেখা দেয়, মানসিক বিকার এবং কোনো কিছু শেখার যে বিষয়, সেই লার্নিং ক্যাপাসিটি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটা জটিলতা নিয়ে আমরা আলোচনা করবো। ডায়াগনোসিস করতে গেলে আমাদের আইজিএম অ্যান্টিবডি দেখে আমাদের এটা করতে হবে। পরবর্তীতে এটা আমরা এমআরআই করতে পারি, পিসিআর টেস্ট করে আমরা ভাইরাসটাকে শনাক্ত করতে পারি। তো পিসিআর টেস্টটা তো আসলে অ্যাভেলেবেল না, যার কারণে এটা আমরা যখন খুশি তখন করতে পারি না। যে জটিল কন্ডিশন আমরা পিসিআর টেস্টটা করতে করে আমরা ভাইরাসটাকে আইডেন্টিফাই করতে পারি। আইজিএম অ্যান্টিবডিটা দেখে আমরা কিন্তু ভাইরাস ডিটেক্ট করতে পারি। আর যখন আমরা দেখবো রোগীর মস্তিষ্ক অ্যাটাক হয়েছে, মস্তিষ্ক সমস্যা দেখা যাচ্ছে, তখন এমআরআই কিংবা সিটি স্ক্যান করে আমরা মস্তিষ্কের কন্ডিশনটাকে আমরা অ্যানালাইজ করতে পারবো। কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা যে কোনো রোগের সাথে আমরা করবো, সেক্ষেত্রে আমাদের রোগীদের প্লাটিলেটের কন্ডিশন, আমরা আরবিসি এর কন্ডিশনটা দেখে, রোগীর ইএসএরটা দেখে ইনফেকশনের গভীরতাটাকে আমরা অবশ্যই জাস্টিফাই করে নিতে পারবো, ঠিক আছে। এই ছিল আমাদের জাপানিজ ফিভারের মোটামুটি বর্ণনা। আমরা জাপানিজ ফিভার নিয়ে চিকিৎসা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। এখানে আমাদের প্রধান মেডিসিন যেটা যে আমরা প্রয়োগ করবো সেটা A3S1 F1 L1 C1 সেকেন্ড ডাইলুশনটা আমরা ইউজ করবো, ঠিক আছে। এর সাথে অবশ্যই আমরা C1 যে অর্গানো বুস্টার, ঠিক আছে, আমরা D9 আমরা যদি ইউজ করি তাহলে তার ব্রেনের যে মানে ক্ষতিটা না হয়ে সেটা তার ব্রেনটা রিকভারি হওয়ার উপর কাজ করবে, কারণ C1টা ব্রেনের উপর কাজ করে। যদিও আমরা জানি যে C1টা সবচেয়ে বেশি
কাজ করে আমাদের মহিলাদের ফিমেল জেনিটাল অর্গানে, ঠিক আছে। কিন্তু আমরা আরেকটু মনে রাখি যে C1টা কিন্তু ব্রেনের একটা টনিক। হ্যাঁ, আপনি যদি C1টাকে পজিটিভ ডোজ আপনি নিয়মিত করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ব্রেনটা ধীরে 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 মানে কার্যক্ষমতা বেড়ে যাবে। ওকে, তো এই জন্য আমাদের এই রোগীর ক্ষেত্রে আমরা A3S1 F1 L1 C1 2 এক্সট্রা প্রয়োগ করবো। এর সাথে অর্গানো বুস্টারটা আমরা C1 D9 এ প্রয়োগ করব। পাশাপাশি যদি হাই ফিভার হয়ে থাকে, হাই ফিভারের জন্য আমরা A1 S10 C10 F1 VAR 1 P2 এর সাথে 1000 পাওয়ার দিয়ে এর সাথে WEটাকে আমরা D4 অ্যাড করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের হাই ফিভারটা অবশ্যই কভার হয়ে যাবে। সেখানে আমরা অ্যান্টিভাইরাল ফিভার, আমাদের অল ভাইরাল ফিভার স্পেশালি আছে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং রোগীর ক্ষেত্রে F2C5WE কিংবা YD4 এ তার ফোরহেডে এক্সটার্নাল অ্যাপ্লাই করতে পারেন, এবং পাশাপাশি লিভার এবং স্প্লিনে অ্যাপ্লাই করলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের জাপানিজ ফিভার। হ্যালো, ক্লিয়ার? এনি কোশ্চেন? জি স্যার, জি স্যার। একটা আনকমন রোগ, মাথায় রাখেন, চলে আসতেও পারে, লক্ষণ থাকতেও পারে, দেখা দিতেও পারে, ঠিক আছে। হ্যাঁ, সবসময় যে আমরা মানে নির্দিষ্ট নলেজের মধ্যে থাকবো তা না, নলেজটাকে বাড়ান, কোথাও না কোথাও আপনার এটা কাজে লাগবে, ঠিক আছে। হ্যাঁ, যেমন আমি যখন জ্বরে ভুগছি তখন আমি আমার মানে চিকনগুনিয়ার তো আমি যত ধরনের মেডিসিন আছে, প্রোটোকল আছে, আমি সবগুলো খাইছি, কিন্তু চিকনগুনিয়ার প্রোটোকলে যে আমার হাড়ের ব্যথা, শরীরে ব্যথা, এগুলো তো সব ভালো হয়ে গেছে, কিন্তু আমার যে মস্তিষ্কের প্রদাহ যে ছিল এটা কিন্তু আপনার চিকনগুনিয়ার প্রোটোকলে ছিল না। হ্যাঁ, এবং চিকনগুনিয়াতে কিন্তু আপনার মস্তিষ্কের এই ধরনের প্রদাহটা কিন্তু অ্যাকচুয়ালি ওইরকম প্রাধান্য পায় না। কিন্তু এখন আমার যা মনে হচ্ছে যে জাপানিজ এনসেফালাইটিসের মধ্যে যে লক্ষণগুলো আছে এবং আমার যে মস্তিষ্ক প্রদাহ ছিল, ওই কন্ডিশনটা জাপানিজ ফিভারের সাথে যায়। 100% যায়, নট 90%, ঠিক আছে। কারণ আমি মনে হয় 2 দিন আমার মাথার চুল টাইনা টাইনা খালি মানে টানছি, শুধুমাত্র একটু আরাম পাওয়ার জন্য। মানে কি যে যন্ত্রণা ছিল, এটা গড নোস। তো যাক, আল্লাহ তাআলা রহমত করছে, আমাকে সুস্থ করছে ওষুধের মাধ্যমে। এবং পরবর্তী সুস্থ হওয়ার পর আমি কয়েকদিন মাথার ভারসাম্যতা ছিল না, আমি দাঁড়াইতে পারতাম না, মাথাটা ঘুরতো, ঠিক আছে। আমাকে 3 দিন মনে করেন জ্বর না থাকার পরেও, যে মানুষ আমি লাস্ট 10 ইয়ার্স কখনো একদিনের বেশি আমি বেডে শুয়ে থাকি নাই, ঠিক আছে। কারণ আমি একটা পিওর ব্রায়ানিয়া। আপনারা যদি ব্রায়ানিয়া পড়ে থাকেন, ঠিক আছে, আমাদের এখানে অনেক মাইন্ড বিশারদ আছে। কে কে আছে মাইন্ড বিশারদ? কথা বলে না কেন? সব মানে স্যার আপনার কাছে শুনছিলাম। কি শুনছেন? মাইন্ডের কথা। মাইন্ডের কথা। আপনি মাইন্ড করেন নাই কোনোদিন নাকি? অল্প অল্প। অল্প অল্প করছেন। আর কি আছে এখানে? নাদিয়া ম্যাডাম সবচেয়ে বেশি করছে আমাদের সালমা ম্যাডাম, কিন্তু সালমা ম্যাডামই তো নাই। আর নূরজাহানও তো করছে। নূরজাহান ভুলে গেছো নাকি? তো তুমি ব্রায়ানিয়া ভুলে গেছো? বলো 2 লাইনে ব্রায়ানিয়া বলো। শুয়ে থাকলে ভালো লাগে। এটা মাইন্ডের না, শুয়ে থাকলে ভালো লাগে। এতক্ষণে আপনি ডাক্তারি শিখছেন, এতক্ষণে না শুয়ে থাকলে ভালো লাগে। তারপরে এগুলার ওষুধ শুরু করা যায়। তুমি ব্রায়ানিয়ার ইন্ডিভিজুয়ালিটি নিয়ে 2 লাইন বলতে পারলা না, এটা নিয়ে কথা হইলো? আমি তো ছাইরা দিছি 2 বছর ধরে, মাইন্ড 2 বছর না 4 বছর ধরে ছাইরা দিছি মাইন্ড মেথড। বিজনেস মাইন্ডেড, রাইট বিজনেস মাইন্ডেড, বিজনেস মাইন্ডেড, ঠিক আছে। ব্রায়ানিয়া অল টাইমস তার বিজনেসকে মনে রাখে এবং সে তার ফ্যামিলি কেয়ার করে। সে মনে করে যে আমি একদিন কাজ না করলে আমার ফ্যামিলিকে কে খাওয়াবে, তা আমাকে ফ্যামিলিকে খাওয়াইতে হবে, এই জন্য কাজ করতে হবে। দিস ইজ ব্রায়ানিয়া। আমাদের হোমিওপ্যাথি এমন একটা চমৎকার প্যাথি, যেটার আসলে আমরা যদি ডিপে ঢুকতে পারি তাহলে মানে এখানে চমৎকারের চেয়েও বেশি চমৎকার আছে। যাই হোক, ওইখানে আমি না ঢুকি, কারণ ওইখানে ঢুকতে হলে ব্রেন খেয়ে আবার
আগের জায়গায় নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আবার যাব, হোমিওপ্যাথি ছাড়ি নাই, অস্ত্র জমা দিছি, প্রশিক্ষণ জমা দিয়ে নাই। কি কন নাদিয়া ম্যাডাম? হ্যাঁ ঠিক, হ্যাঁ, যে কোনো সময় কাজে লাগতে পারে, যে কোনো অস্ত্র জমা দিছি, প্রশিক্ষণটা তো আর জমা দিই নাই। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় আবার ঝলসে উঠতে পারি হোমিওপ্যাথি নিয়ে। সেই ক্যাপাসিটি, সেই ক্যাপাবিলিটি, সেই সবকিছু আছে ইনশাআল্লাহ। এবং উঠবো। জাস্ট আপনার ইলেকট্রোন্যাচুরোপ্যাথিটা আপনাদেরকে নিয়ে একটু গুছায় নিয়ে আসি অবশ্যই, কারণ হোমিওপ্যাথির বিকল্প কোনো কিছুই নাই। হ্যাঁ, ওই লক্ষণ ধরে শারীরিক লক্ষণ ধরে হোমিওপ্যাথি চিকিৎসাটা করাটা হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথি করতে হবে আপনার আরো ডিপ লেভেলে যায়, ঠিক আছে, যেটা আমাদের অ্যাপ্লাইড মাইন্ড শিখাইছে, মাইন্ড মেথড শিখাইছে, ঠিক আছে। কারণ মানুষ একটা হচ্ছে বিচিত্র প্রাণী, আর মানুষ নিজেও জানে না সেই বিচিত্রের কোন অংশে সে বাস করে। ওকে, আমরা আজকে নতুন একটা রোগ নিয়ে কথা বলবো। এটার নাম হচ্ছে মাঙ্কি পক্স। নাম তো শুনছেন সবাই, হ্যাঁ? কি বলেন? হ্যাঁ, মাঙ্কি পক্স নাম শুনেন নাই? স্যার এটা হয়েছিল স্যার, আমার ছোটবেলা হয়েছিল। মাঝে শুনছিলাম, লেগেছে, মাথা থেকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আসলে এই সকল জটিল জটিল রোগগুলো তো আমাদের এখানে আসে না। এটা চিকেন পক্স না স্যার? না না, এটা চিকেন পক্সের খালাতো ভাই। এটা চিকেন পক্সের খালাতো ভাই, মানকি পক্স। হ্যাঁ, কি? না স্যার, শুনি নাই স্যার, আজকে শুনলাম স্যার। আচ্ছা আচ্ছা, একটু ভালোই বড় তো সাইজ এগুলা, আচ্ছা আচ্ছা, মাঙ্কি পক্স, ঠিক আছে। যদি আমি তো বললাম এইসব রোগী আপনার চেম্বারে আসবে না, কিন্তু আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে। যদি আপনি এটাকে ধরতে না পারেন, ঠিক আছে, তাহলে সেটার চিকিৎসা আপনি দিতে পারবেন না, ঠিক আছে। আমাদের কাছে অনেক রোগী আসে, আমরা সব রোগী ধরতে পারি না। হ্যাঁ, আমাদের ধরার ক্যাপাসিটি নাই। হ্যাঁ, এলোপ্যাথি ডাক্তারই তো ধরতে পারে না অনেক কেস, আমরা তো সেই লেভেলেরই না, তো এত বলে লাভ নেই। তবে নলেজ রাখেন, ইলেকট্রোন্যাচুরোপ্যাথি আপনাকে সকল ধরনের অপরচুনিটি তৈরি করে দিবে, যেখান থেকে আপনি চেষ্টা করবেন যে সর্বোচ্চ মানে সেবা দেওয়ার জন্য। হ্যাঁ, যেটা ইন্ডিয়াতে সম্ভব হয়েছে। হ্যাঁ, যেটা ইন্ডিয়াতে অনেক ডাক্তার ইলেকট্রোন্যাচুরোপ্যাথি যে সর্বোচ্চ সেবাটা দিতে পারছে, তাহলে আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। আমাদেরকে একটু শ্রম দিতে হবে, আমরা একটু পরিশ্রম দিই, 1 থেকে 2টা বছর, ইনশাল্লাহ 2 বছরের মধ্যে আমরা এমন একটা জায়গা তৈরি করব বাংলাদেশে, যে জায়গাতে শুধু হোমিওপ্যাথি না, এলোপ্যাথি ডাক্তাররা ইলেকট্রোন্যাচুরোপ্যাথিকে গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তারা চেষ্টা করবে যে এলোপ্যাথির পাশাপাশি ইলেকট্রোন্যাচুরোপ্যাথিকে ব্যবহার করতে। ওকে, ইন্ডিয়াতে প্রচুর এলোপ্যাথি ডাক্তার ইলেকট্রোন্যাচুরোপ্যাথি চর্চা করে, এবং তারা ইলোপ্যাথির চেয়ে অনেক বেশি সফলতা পায় এই ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে, ঠিক আছে। তাহলে আমি যে মাঙ্কি পক্স নিয়ে আলোচনা করতেছি, মাঙ্কি পক্সটা আপনার একটা ভাইরাস জনিত সংক্রমণ রোগ, যেটা অর্থোপক্স ভাইরাস পরিবারের সদস্য। হ্যাঁ, এবং এটা স্মল পক্সের খুব ঘনিষ্ঠ একটা রোগ, যেটা তুলনামূলক মানে একটু জটিলতা কম। মানে মাঙ্কি পক্সটা স্মল পক্সের গুটি বসন্তের চেয়ে একটু কম জটিল। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে স্মল পক্স নিয়ে আলোচনা করব, কারণ স্মল পক্সটা কিন্তু একসময় এতটা ভয়ানক ছিল যে স্মল পক্স যাদের হয়েছে তারা কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রে মারা গেছে, ঠিক আছে, গ্রামকে গ্রাম গুটি বসন্তে মারা গেছে। হ্যাঁ, আপনার যেমন আমরা একটা গল্প জানি, যেমন লালন শাহ। হ্যাঁ, গায়ক শিল্পী লালন শাহ নাম তো শুনছেন আপনারা সবাই নাকি? হ্যালো অডিয়েন্স, শুনছেন না? কি শুনছেন কন? যে লালন শাহ কি পক্স হয়েছিল, পক্স হওয়ার পরে তাকে গ্রাম থেকে মানে তাকে কি করছে, ভেলায়, হ্যাঁ, তাকে ভাসায় দিছে। পরে সেই ভেলায় ভাসতে ভাসতে অন্য একটা গ্রামে গেছে, সেখানে কিছু মানুষ তাকে পেয়ে তাকে সেবা যত্ন করে ভালো করছে। কিন্তু ওই সময় এই স্মল পক্সটা গুটি বসন্ত কিন্তু এতটা ভয়ানক ছিল যে গ্রাম হয়েছে সেই গ্রামের মানে সবাইকে আক্রমণ করছে, এবং ওইখানে অনেক মানুষও মারা গেছে। দেখো, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করি মাঙ্কি পক্স নিয়ে। মাঙ্কি পক্সটা মূলত প্রথম জানা যায় 1958 সালে, যেটা ডেনমার্কের একটা গবেষণায় বানরের মধ্যে এটা সর্বপ্রথম পাওয়া যায়, যার কারণে এটাকে নাম দেওয়া হয় মাঙ্কি পক্স, যেহেতু এটা বানরের মধ্যে পাওয়া গেছে। হ্যাঁ,
বানরের মধ্যে এই গুটি বসন্তটা পাওয়া গেছে, ঠিক আছে। এই ধরনের বসন্তটা বানরের মধ্যে পাওয়া যায়, কিন্তু তারপরেও কিন্তু জানা যায় যে এটা বানর নয়, অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এই ভাইরাসটা প্রধান বাহক হিসাবে ছিল, ঠিক আছে। আর সর্বপ্রথম মানুষ এটা আক্রমণ হয় 1970 সালে, সেটা আফ্রিকার কংগো প্রজাতন্ত্র দেশে, ঠিক আছে। এবং ওই সময় একটা 9 মাস বয়সী একটা শিশু প্রথম এই মাঙ্কি পক্সে আক্রান্ত হয়। পরবর্তীতে এটা আফ্রিকাতে ছড়িয়ে পড়ে এবং এটা কংগোর পর থেকে 2003 সালে প্রথমবার আফ্রিকার বাইরে এটার প্রাদুর্ভাব পাওয়া যায়, বিশেষ করে ইউএসএ তে, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রে এই মাঙ্কি পক্সটার প্রাদুর্ভাব হয়। ওই সময় এই মাঙ্কি পক্সে প্রায় 70 জনের বেশি মানুষ আক্রান্ত হয়, তবে কোনো মৃত্যু ঘটে নাই, কোনো মানুষ মারা যায়নি, যার কারণে ওই সময় এটা প্রমাণিত হয় যে মাঙ্কি পক্সটা মানুষের মাধ্যমে খুব সহজে ছড়ায় পড়তে পারে, ঠিক আছে। তো এটার বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ছিল। 2022 সালে এই মাঙ্কি পক্সটা দ্রুত আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়ে, ইউরোপে, উত্তর আমেরিকা, এশিয়া, এমনকি অস্ট্রেলিয়াতেও এটার সংক্রমণটা দেখা দেয় এবং 61টিরও বেশি দেশে প্রায় 85,000 মানুষ সংক্রামিত হয় এবং রিপোর্ট অনুযায়ী প্রায় 80 জন মানুষ। আচ্ছা, মরিয়ম খাতুন জয়েন করছে, এটা কে? হ্যালো, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু চিনতে পারলাম না। আমি ডাক্তার জিন্নারের মেয়ে। ওকে ওকে ওকে, আমাদের সকলের বাস্তি, ধন্যবাদ। আচ্ছা, মিউট করে দাও, অনেক সাউন্ড হচ্ছে, নয়েজ হচ্ছে। মিউট করো, ওকে ওকে, ঠিক আছে। যাই হোক, জিন্না ভাই আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবে, কারণ আমাদের রাস্তায় আমাদের ইলেকট্রোনাচের ভিত্তিতে পদার্পণ করলো, তাকে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এবং আমরা চাই এই নতুন মুখকে সামনের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ দেখানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ, এবং ওকে, ধন্যবাদ জিনা ভাই, আপনার জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনার সন্তান আপনাকে এই চিকিৎসা জগতে আপনার নামটা যেন উজ্জ্বল ভাবে রাখতে পারে, আর আমরা আছি আপনার পাশে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা ফিরে আসি মাঙ্কি পক্সে। তো 2022 সালের দিকে, 22 সালের মাঝামাঝি বাংলাদেশে কিন্তু মাঙ্কি পক্স সম্পর্কে একটা সতর্কতা জারি হয়। আপনারা এটা যদি নোটিশ করে থাকেন, আপনারা খেয়াল করে থাকবেন যে মানে বাংলাদেশে এটা নিয়ে একটা আলোচনা হয় এবং কিছু মনে হয় এটার সংক্রামিত কিছু মানুষ বাংলাদেশে প্রবেশ করে। হ্যাঁ, 2023 সালেও অনেক বিদেশ ফেরত মানুষ যখন করোনার কারণে বাংলাদেশে ফিরতেছিল, ওই সময় কিন্তু অনেক সন্দেহভাজন কেস পাওয়া যায়। যাই হোক, তারপরেও এটা বাংলাদেশে ব্যাপকভাবে এটার প্রসারণ হয় নাই, তবে এটা হতে পারে। হ্যাঁ, আমরা অবশ্যই রোগকে ডিনাই করব না, আমরা প্রত্যেকটা রোগ নিয়ে কথা বলবো, প্রত্যেকটা রোগ নিয়ে পড়ালেখা করবো, প্রত্যেকটা রোগ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এবং প্রত্যেকটা রোগের চিকিৎসার ব্যাপারটাও আমরা আমাদের আয়ত্তে রাখবো ইনশাআল্লাহ। ইলেকট্রোন্যাচুরোপ্যাথি সব দিকেই সফলতা অর্জন করবে। তো এটার এটিওলজি নিয়ে যদি কথা বলি, এটার এটিওলজি, এটা হচ্ছে মাঙ্কি পক্স ভাইরাস। হ্যাঁ, যেটা মানে রোগের সাথে ভাইরাসের একটা নাম। তবে মাঙ্কি পক্স আবার দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, এটা ক্লাড 1, এটা ক্লাড 2। ক্লাড 1টা মূলত মধ্য আফ্রিকা এবং ক্লাড 2টা হচ্ছে আপনার পশ্চিম আফ্রিকায় তুলনামূলক বেশি। এবং মধ্য আফ্রিকার যে ক্লাড 1 যে ভাইরাসটা, এটা একটু তুলনামূলক বেশি ভয়ানক। হ্যাঁ, এবং মৃত্যুর আশঙ্কাটা বেশি। কিন্তু ক্লাড 2 যেটা পশ্চিম আফ্রিকাতে হয়েছে, সেটা অপেক্ষাকৃত হালকা এবং কম মৃত্যু হার হয়েছে, ঠিক আছে। আর এটার যে সংক্রমণের উৎস, সেটা প্রথমত আক্রান্ত বন্যপ্রাণী, বিশেষ করে বাদর, ইঁদুর, কাঠবিড়ালি, এই ধরনের প্রাণীর থেকে, মানে প্রাণীর থেকে কামড় বা তাদের রক্ত মানে সংস্পর্শে আসলে এটা সংক্রমিত হয়। আর মানুষ থেকেও এটা মানুষে দীর্ঘ সময় ধরে সরাসরি সংস্পর্শ যদি থাকে, শরীরের তরল, ক্ষত এবং শ্বাসনালীর যে নিঃসরণটা হয় নাক থেকে, সর্দি যেটা, সেই সর্দিটাও যদি কোনো কারণে অন্য মানুষের শরীরে
প্রবেশ করে তাহলেও কিন্তু আপনার সংক্রমণটা হতে পারে। যৌন সম্পর্কেও কিন্তু অনেক সময় এটা ছড়াতে পারে। তো সংক্রামিত কাপড়, বিছনার চাদর, তোয়ালে এর মাধ্যমে কিন্তু এটা সংক্রমিত হতে পারে। সো এটার ব্যাপারটা নিয়ে একটু সতর্ক হওয়া ভালো, ঠিক আছে? এটার মধ্যে জ্বর থাকে, হ্যাঁ, এটার মধ্যে জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, ক্লান্তি, হ্যাঁ, এবং বমি বমি ভাব থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ, ঘাড়ের লিম্ফ নোড গুলো ফুলে যায়, ঠিক আছে? যেটাকে আমরা বলি লিম্ফোএডিনোপ্যাথি। লিম্ফোএডিনোপ্যাথিতে আপনার এই ঘাড়ের লিম্ফ গুলো ফুলে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার স্মল পক্সের থেকে মূল পার্থক্য। স্মল পক্সে এই লিম্ফোএডিনোপ্যাথিটা দেখা যায় না, কিন্তু এই মাঙ্কি পক্সে আপনার লিম্ফোএডিনোপ্যাথিটা দেখা দেয়। ওকে, এবং এটার মধ্যে র্যাশ থাকে, হ্যাঁ, এটা শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ি দেখা দেয়, যেটা আপনারা একটু আগে দেখালাম, হ্যাঁ, এবং ফুসকুড়ি বিভিন্ন রঙের মতন হয়, হ্যাঁ, এটা দানা দানা হইতে পারে, পানি ভর্তি হইতে পারে, পুষ ভর্তি হইতে পারে, হ্যাঁ, এবং খোসাযুক্ত হইতে পারে, বিভিন্ন ধরনের আপনার র্যাশ গুলো হইতে পারে, ঠিক আছে? আর এটার পুরো চক্র মানে প্রক্রিয়াটা আপনার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হয়। এটার বিশেষ যে লক্ষণটা, যেটা আমরা এটাকে আলাদা করতে পারবো, সেটা আমরা হলো লিম্ফ নোডটা ফুলে যাওয়া। এটাই হচ্ছে আপনার মাঙ্কি পক্সকে চেনার জন্য মানে প্রধান লক্ষণ। দ্বিতীয়টা হচ্ছে এটার র্যাশটা ধীরে ধীরে পরিণত হয়, এক পর্যায়ে সব ফুসকুড়ি আকারে দেখা দেয়, যেটা আমরা ছবিতে দেখলাম। এটা মুখে এবং হাতে পায়ে বেশি ঘন র্যাশটা হইতে পারে, এবং রোগটা সাধারণত 2-4 সপ্তাহ ছাই থাকে, ঠিক আছে? এটার স্টেজটা নিয়ে একটু আলোচনা করি, কারণ স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটার স্টেজটা হচ্ছে আপনার প্রথম যে ইনকিউবেশন পিরিয়ডটা, যেটা আমাদের শরীরে, মানুষের শরীরটা যখন মানে বাসা বাঁধতে প্রায় 5 থেকে 21 দিন পর্যন্ত সময় লাগে, এবং ভাইরাসটা দেহে প্রবেশ করে, হ্যাঁ, সাধারণত যে কোনো প্রাণী হোক কিংবা মানুষের সংস্পর্শে হোক, এটা আপনার 5 থেকে 21 দিন সময় লাগবে, এবং ওই সময় কোনো উপসর্গ না দেখাইলেও এটা ভাইরাসটা ধীরে ধীরে রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং একটা সময় পুরো মানে এই সময় মানে ব্যক্তির সংস্পর্শে অন্য কারো ছড়ায় না, কিন্তু এই ভাইরাসটা তার দেহের পুরো অর্গান গুলোকে এফেক্টেড করে ফেলে থাকে। কিন্তু সেকেন্ড স্টেজে যখন চলে যায়, যেটা প্রিডোমিনাল স্টেজ বলা হয়, ওই সময়ই উচ্চ জ্বরের সম্ভাবনা তৈরি হয়। সেখানে আপনার প্রায় 101-2 ডিগ্রি জ্বর থেকে শুরু হয়ে যায়, এবং আরো জ্বর বাড়তে থাকে, এবং মাথা ব্যথা, পেশি ব্যথা, জয়েন্ট ব্যথা, দুর্বলতা, কাঁপুনি, ঘাম, এই ধরনের লক্ষণগুলো দেখা দেয়, এবং পাশাপাশি গলা, বগল, কুচকিতে ফুলে যায়, হ্যাঁ, এই লক্ষণটা তখনই দেখা দেয়, এবং এই সময় রোগীর সংক্রমণটা শুরু হইতে পারে। এবং থার্ড স্টেজে আপনার ইরাপশনটা দেখা দেয়, যেটা ইরাপটিভ স্টেজ বলবো, র্যাশ স্টেজ বলবো, ঠিক আছে? ওই স্টেজে যায় কি করে, প্রচুর ফুসকুড়ি দেখা দেয়, এবং এই পর্যায়ে ফুসকুড়িটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ফুসকুড়ি গুলো মুখে শুরু হয়ে হাতে, পায়ে, এবং শরীরের বিভিন্ন অঙ্গে, বুকে, যৌনাঙ্গে এবং শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এবং এটা খুবই যন্ত্রণাদায়ক। অনেক সময় এটার মধ্যে পুষ থাকে, হ্যাঁ, চামড়াগুলো অনেক টান টান বোধ মনে হয়, ভিতরে তরল স্বচ্ছ তরল জমা থাকে, হ্যাঁ, এবং কয়েকদিনে এই দাগগুলো ফুলে যায়, হ্যাঁ, এবং খোসাগুলো শুকিয়ে, হ্যাঁ, খোসা পড়ে নতুন ত্বক গজায় তখন, ঠিক আছে? তো এই অবস্থায় এবং পরবর্তী পর্যায়ে রোগীর শরীর থেকে এইটার সংক্রমণ হওয়ার সবচেয়ে বেশি প্রবণতা সৃষ্টি হয়। এই যখন র্যাশ গুলা তার বডিতে মানে চলমান থাকে, এটা 2 থেকে 4 সপ্তাহ এই র্যাশ গুলা উঠতে থাকে। পরবর্তীতে তার রিকভারি স্টেজটা তৈরি হয়, যেখানে আরো 2 সপ্তাহ সময় লেগে যায়, ফোসকাগুলো শুকিয়ে গেলে ধীরে ধীরে সংক্রমণটা কমে যায়, খোসাগুলো পড়ে রোগী এই সংক্রমণ ছড়ানোটা একবারে বন্ধ হয়ে যায়, এবং তার মধ্যে একটু দুর্বলতা হয়, এবং ত্বকের দাগ এবং দাগের জায়গাটা কিছুদিন থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়, হয়তো সেকেন্ডারি ইনফেকশন, নিউমোনিয়া, এনসেফালাইটিস, এগুলো লক্ষণ কিছুটা দেখা দেয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে তেমন এটা সমস্যা করে না, ঠিক আছে? এই তো এটার কমপ্লিকেশনটা নিয়ে যদি আলোচনা করি, এটার কমপ্লিকেশনটা খুব বেশি না, হ্যাঁ। কমপ্লিকেশন ডার্মাটোলজিক্যাল কিছু কমপ্লিকেশন থাকে, যেমন আপনার স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, হ্যাঁ, স্কিনের ত্বকের কিছু সমস্যা দেখা দিতে পারে, হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণ থাকতে পারে, এবং অকুলার কমপ্লিকেশন থাকতে পারে, তার চোখে প্রদাহ দেখা দিতে পারে, তার কর্নিয়াল ইনফেকশন দেখা দিতে পারে, আবার অনেক ক্ষেত্রে অন্ধত্ব হয়ে যাওয়ার কিন্তু
একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে। এবং রেসপিরেটরি কমপ্লেন অনেক সময় থাকে। রেসপিরেটরি কমপ্লেন বলতে তার নিউমোনিয়া দেখা দেয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়া আক্রমণ থাকলে মস্তিষ্কে প্রদাহ হয়, এনসেফালাইটিস দেখা দেয়। শিশু কিংবা গর্ভবতী নারী যদি হয়ে থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল হওয়ার কারণে দেখা যাচ্ছে গুরুতর অবস্থা তাদের মধ্যে অনেক সময় দেখা দিয়ে থাকে। এটা ডায়াগনোসিসটা যদি আমরা এটা কথা বলি যে ডায়াগনোসিসটা কি কি, এটা ডায়াগনোসিসটা আমরা যদি টেস্ট করি, এটা পিসিআর টেস্ট করি একমাত্র জানা যাবে, এবং আইজিএম আইজিজি টেস্টটা করলে আমরা অ্যান্টিবডি সম্পর্কে জানতে পারবো, এবং আমরা সিবিসি করে এটাকে রোগীর কন্ডিশনটাকে কম্পেয়ার করতে পারবো যে রোগী কোন কন্ডিশনে বর্তমানে আছে। ওকে, ঠিক আছে, আমরা এটার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এটা ট্রিটমেন্টটা নিয়ে আলোচনা করি। এটা যে আপনার মেইন ট্রিটমেন্টটা যদি আপনি দেন তাহলে S1 আপনার A3 VAN1 VAR1 F1 200, হ্যাঁ 200 শক্তিতে এটা প্রয়োগ করতে হবে। তাহলে আপনার খুব দ্রুত আপনার রোগী রিকভারি হওয়া শুরু করবে। ঠিক আছে, হ্যাঁ, এর সাথে অর্গানো বুস্টার আপনি C1 দেন। আর যদি দেখি এটা থার্ড স্টেজ 4 পার হয়ে ফোর্থ স্টেজ চলে গেছে, অবশ্যই আপনার C5টা অর্গানোসটা প্রয়োগ করতে পারবেন, এবং এটার ব্যবহার করার জন্য তাকে আপনি G4টা দিতে পারেন। সরি এখানে একটু প্রবলেম হচ্ছে কি, G4টা আপনি দিতে পারেন। এখানে হাই ফিভারের ক্ষেত্রে আপনি মেডিসিন দিতে পারেন। হাই ফিভার জন্য আসলে লাগে না আপনার এই বাকি দুইটা ইউজ, হাই ফিভারটা এখানে ক্যান্সেল করে দিই। আচ্ছা, আপনার এই দুইটা মেডিসিন আপনার G4টা ইউজ করলেই হবে, আর এটার সাথে আপনার অর্গানো বুস্টার C1 C5 ইউজ করবেন, এবং S1 A3 VAN1 VAR1 F1 200 প্রয়োগ করলে ইনশাআল্লাহ আপনার মাল্টিপক্সের রোগী খুব দ্রুত রিকভারি হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আজকে S4 নিয়ে একটু আলোচনা করলাম, আবার আমরা সামনের ক্লাসে আমরা S7 নিয়ে আলোচনা করব, তারপরে S8, তারপরে S9, এভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড মেডিসিন গুলোকে নিয়ে কথা বলবো, এবং আমরা আমাদের বইটা খুব শীঘ্রই আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এরকম একটা পরিকল্পনা আমি করে ফেলেছি ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসটা কখন হবে এটা আমি আপনাদেরকে জানাবো। ক্লাসটা দুপুরে আসলে আমি হয়তোবা এরপরে নিতে পারবো না, নিব কিনা আমি জানি না। দুপুরের টাইমটাকে হয়তো আমি পুরোপুরি পোস্টপোন করে আমি রাত্রের টাইমটাকে আপনাদের জন্য ফিক্সড করে দিব। মানে আমাদের অল টাইম ক্লাসটা রাত্রে 9:30 থেকে হবে। কি বলেন আপনারা? স্যার এখন তো দিন ছোট হয়ে গেছে, দুপুরের জন্য তো স্যার একটু সমস্যা। রাইট, এখন রাতে স্যার দিনের বেলা একটু লিঙ্কটা দিয়ে রাখলে ভালো হয় না, যে আজকে আমাদের ক্লাস আছে। আপু দিছে তো, আপনি দেখেন না? গ্রুপে তো ওটা দিয়ে দিছে, লেখাটি না, স্যার ওটা দিয়ে তো দিছে। মানে একটু আগে দেওয়া হয়েছে না। ওই ম্যাডাম আপনাদের স্যার দিছে। আপনাকে ফোন দিয়ে নূরজাহান মনে করায় দিবেন। না, আমি একটু আগেও দেখে আসছি, 9:09টার দিকে আমি একটু আগে দেখেছি। নাই নূরজাহান, প্রত্যেকদিন তুমি যেদিন ক্লাস হবে প্রত্যেকদিন বিকাল বেলায় সবাইকে গ্রুপ কল দিয়ে একটু হাই হ্যালো করে দিবা, ঠিক আছে? কারণ বয়স হয়ে গেছে তো, এখন মনে টনে থাকে না, ভুলা যায়। আর কত ব্রেন তো আর কম কাজে লাগে না।